আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ হাদি। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। জামালপুরে মাদক বিরোধী অভিযানে স্থানীয় পত্রিকার সাংবাদিক সহ 2 ইয়াবা ব্যবসায়ী আটক, ইয়াবা ভিসা কার্ড ও 3 লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িঘর ভাঙচুর। এবং রংপুরে চুরি করে দেখে ফেলায় আসাদুল হক নামে এক আইনজীবীকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতক্ষণ শুনছিলেন জেলা বার্তা শিরোনাম, এবারে বিস্তারিত। জামালপুরে ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও মোটর সাইকেল সহ স্থানীয় পত্রিকার সাংবাদিক সহ 2 ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সহকর্মী শরীফুল ইসলাম ঝোকন জানায়, ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আজাদ শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালায়। এ সময় জামালপুরের সীমান্তবর্তী বালিয়াবাড়ি বিওপির বিজিবির টহল দল ৩৭৫ পিচ ইয়াবা ব্যবসায়ী সহ স্থানীয় দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিনের সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান ও তার সহযোগী মোহাম্মদ হাসান মিয়াকে আটক করে। এছাড়া মোটর সাইকেল সহ 2টি মোবাইল ফোন, ভিসা কার্ড ও প্রায় 3 লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়। ঝিনাইদহে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সহকর্মী মোহাম্মদ হাবিব ওসমান জানায়, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, হরিশঙ্করপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনাস্থল থেকে আহত আলাপ শেখ ও নুর ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলাপ শেখকে মৃত ঘোষণা করে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘদিন ধরে হরিশঙ্করপুরে আমার একটা দল আছে, আর বর্তমান চেয়ারম্যান সাহেবের দল আছে। আমার দলের টোটাল ইউনিয়নের নেতৃত্ব দেওয়া হয়েছে নুর ইসলাম, এবং খুব বলিষ্ঠ ছেলে এবং সৎ ছেলে। এই ছেলের এর আগেও বাড়ি যাওয়ার সময় এই সন্ত্রাসীরা, এই মাসুম চেয়ারম্যানের সন্ত্রাসীরা তার বাড়ি যাওয়ার হাতে কুপায়, আল্লাহ রহমতে বেঁচে যায়। আমরা প্রশাসনকে বহুতবার বলছি যে মাসুম চেয়ারম্যানের গুন্ডা বাহিনী, পল্টু, বাপ্পি, তুফান, ওই এটা কালো কাজের নাম কি, এটা মনিরুল, ওর ভাই এটা মতি, এই বাহিনী তারা আন্ডারগ্রাউন্ড পার্টি করতে এক সময়। আমরা পুলিশকে বহুতবার বলছি যে হয় আমার না নুর ইসলামের মেরে ফেলবে। আপনারা যেভাবে পরশুদিন বলার পরে ওসি সাহেব ওকে নিয়ে, সরি দারোগা সাহেব ওকে নিয়ে বসে মাসুমের সাথে কথা বলছে। মাসুম কথা বলছে, না আমরা কিছু করবো না। হবিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে জমির আলীর ছেলে। সহকর্মী ছনি চৌধুরী জানায়, বৃহস্পতিবার সকালে মনিরুল করোনার উপসর্গ জ্বর, সর্দি নিয়ে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোখলেসুর রহমান উজ্জ্বল জানান, খবর পেয়ে জেলার স্বাস্থ্য বিভাগ মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করেছে। স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন কার্য সম্পন্ন করা হবে। রিপোর্ট আসলে বোঝা যাবে তার করোনা ছিল কিনা। বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। সহকর্মী এম তারিকুল ইসলাম জানান, এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও যাত্রী সাধারণ অনুসরণ না করায় স্বাস্থ্যবিধি মেনে ফেরি চলাচল সম্ভব হয়নি। যাত্রীরা কেউ মানছে, কেউ মানার চেষ্টা করছে, আবার কেউ বা মানছে না। প্রশাসনকে এ ব্যাপারে বলা হচ্ছে মোবাইল কোড সহ যথাযথ ব্যবস্থা নিতে। আমরা একটি নীতিমালা করে দিয়েছি, সে নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে। ৫,০০০ টাকা, ২,০০০ টাকা এত কম জরিমানা করলে হবে না। এ সময় মন্ত্রীর সাথে প্রশাসন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকার গণতান্ত্রিক সরকার, আমরা কখনো কারো উপরে আক্রমণাত্মক হতে পারি না। আমরা জনগণের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমি মনে করি যে যেই নীতিমালাগুলো যারা অনুসরণ করছে না, স্বাস্থ্যবিধিগুলো, এগুলো খুব নগণ্য 5% মানুষ, কিন্তু 95% মানুষ এটা কিন্তু অনুসরণ করছে। আমরা চেষ্টা করছি এই 5% মানুষকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। টোটাল প্রশাসন যন্ত্র আমাদের এটা চেষ্টা চালিয়ে আছে, এবং আমরা আশা করি যে আমরা এগুলা নিয়ন্ত্রণ করে আমরা কোভিড-19 যে সংক্রমণ ব্যাধি, এটা আমরা দ্রুতই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং আমাদের
ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার দুপুরে পূর্ব দরিল্লা হোসাইনি দাখিল মাদ্রাসা সহ 3টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। ময়মনসিংহের নান্দাইল থেকে সহকর্মী আবুল খায়ের হিমেল জানায়, পূর্ব দরিল্লা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা উদ্বোধন শেষে জসিম উদ্দিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি করোনায় মানুষের সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, অত্র মাদ্রাসার সুপার আব্দুর রহিম আজাদি সহ আরও অনেকেই। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপির সহধর্মিণী মরহুমা আনোয়ারা রাব্বির আত্মার মাগফিরাত কামনায় গাইবান্ধার সাঘাটা উপজেলার যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ি থেকে সাদিকুল ইসলাম রুবেল জানায়, এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি ও সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন। সাভারে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সহকর্মী তৌকির আহমেদ জানায়, বৃহস্পতিবার ভোরে আলোচিত ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ নিয়ে সাভার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 10 জনে। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুল হুদা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। সে রিপোর্টগুলো সরাসরি আইডিসিআরে চলে যায় বলেও জানান তিনি। সাতক্ষীরা জেলার তালা উপজেলার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। সহকর্মী নজরুল ইসলাম জানিয়েছেন, ওই গাছটির আনুমানিক মূল্য 30,000 টাকা। বৃহস্পতিবার সকালে শ্রমিক দিয়ে মেহগনি গাছটি কেটে ফেলে। স্থানীয় এলাকাবাসী জানায়, বিদ্যালয়ের মাঠের পাশে বড় একটি মেহগনি গাছ টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রয় করে দেয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক মৃণালকান্তি দাস জানান, ঝড়ে পড়ে যাওয়ার কারণে গাছটি কেটে রাখছিলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতিয়াউর রহমান জানান, গাছ কাটার বিষয়টি শুনেছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরাজগঞ্জের শাহাদাতপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে কুমির গোয়ালিয়া গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত কাঠমিস্ত্রি পরিবারে খাদ্য সামগ্রী নগদ অর্থ প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। সহকর্মী মাহফুজুর রহমান জানান, শাহাদাতপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ তার পক্ষ থেকে উপস্থিত থেকে তাদের হাতে এসব সামগ্রী নগদ অর্থ তুলে দেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন মনিরুল গনি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, হাবিবুল্লাহ নগর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক সহ আরও অনেকেই। সাভার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইমুল হুদার স্বাক্ষর ও সিল নকল করে করোনা টেস্টের ভুয়া প্রত্যয়নপত্র বিক্রির দায়ে এক সহযোগী সহ সাইদ মিয়া নামে এক প্রতারককে আটক করা হয়েছে। সহকর্মী তৌকির আহমেদ জানিয়েছেন, সাইদ মিয়াকে আটকের পর পুলিশের সোপর্দ করেছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপর সাইদের আরেক সহযোগী সহ হাসপাতাল আরও 2 জনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। এ বিষয়ের উপর আরও জোরদার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। করোনা সংকটেও পর্যটন নগরী কক্সবাজারকে পরিচ্ছন্ন রাখতে আরও একটি অত্যাধুনিক স্কেভেটর যুক্ত হয়েছে কক্সবাজার পৌরসভায়। সহকর্মী মোহাম্মদ ফরিদ জানায়, বৃহস্পতিবার দুপুরে মেয়র পত্নী ফারহানা রহমানের ব্যক্তিগত ফান্ড থেকে উপহারস্বরূপ এটি দেওয়া হয়। স্কেভেটরটি ঢাকা থেকে টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মুজিবুর রহমান। এ সময় কক্সবাজার পৌরসভার সচিব রাসেল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী নূর আলম সহ পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্কেভেটর সংকটের কারণে দীর্ঘদিন ধরে কক্সবাজার পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা নাজুক এবং ময়লা আবর্জনার স্তূপ হয়ে থাকায় জনদুর্ভোগ বেড়ে গিয়েছিল। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বিশেষ বরাদ্দের আওতায় চলতি 2019-2020 অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প গাভিকা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সহকর্মী শফিকুল আবুদ জানিয়েছেন, উপজেলার বেলকা ইউনিয়নে নতুন বাজার সংলগ্ন হতে খেয়াঘাট পর্যন্ত বাবুনগর সড়কে বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের উদ্বোধন করা হয়। সুবিধাভোগীরা স্থানীয় এমপি শামীমের প্রশংসা করেন এবং বলেন, এই রাস্তা সংস্কারের ফলে চরাঞ্চলে প্রায় 1.5-2 হাজার লোকের যাতায়াত করার সুবিধা ভোগ করতে পারবে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রকল্প চেয়ারম্যান ও জাপার নেতা মিজানুর রহমান, সুন্দরগঞ্জ জাতীয় পার্টি পৌর সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বেলকা ইউনিয়ন এবং হরিপুর ইউনিয়নের চর অঞ্চলের প্রায় 1.5 থেকে 2,000 ছাত্রছাত্রী যাতায়াত করে এবং জনসাধারণ চলাচল করে। এই জন্য এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। তাই মাননীয় জাতীয় সদস্য এই রাস্তাটির উন্নয়ন। চাঁদপুর পুরান বাজারের শ্রী শ্রী রাম ঠাকুর দোল মন্দির প্রাঙ্গণ মেঘনার তীব্র স্রোতে নদী ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। শুধু তাই নয়, সেই সাথে নদীতে তলিয়ে যেতে পারে বিভিন্ন কারখানা, বাজার, মসজিদ সহ শত শত মানুষের বাড়িঘর। শুক্রবার সরেজমিনে পুরান বাজার এলাকায় গিয়ে দেখা যায় রাম ঠাকুর দোল মন্দির প্রাঙ্গণ এলাকার বেশ কিছু স্থানের ব্লক দেবে গেছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাবুল আক্তার জানান, গুনে গুনে বস্তা ফেলা হচ্ছে, সব হিসাব আমাদের কাছে রয়েছে, তাই অনিয়মের সুযোগ নেই। 100 বছরের পুরানো মন্দির আজকে হুমকির সম্মুখীন এবং পুরান বাজার মেল ইন্ডাস্ট্রি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের মুখে। ভালো পদক্ষেপ নিয়ে আমাদের এই 100 বছরের পুরানো মন্দিরকে রক্ষা করা। এর মধ্যে কোনো কাজ হয় নাই, ব্লক প্লেসিং করে আবার একটু বৃষ্টি হইলে, পানি হইলে আবার বিশপ ডাউন হয়ে যায়। আজকে প্রায় 200-300 ঘর, বাজারের দোকান, মন্দির, রাম ঠাকুর মন্দির, তারপরে বারোয়ারি মন্দির সহ আজকে মোটামুটি চাঁদপুর জেলা শহর মেঘনা নদীর ভাঙন কবলিত। এর ভিতরে রাম ঠাকুর মন্দির, তারপর হরিসভা এলাকা, এই দুটো এলাকা ভাঙন কবলিত আছে। আমরা ইতিমধ্যে হরিসভা এলাকায় প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন চলমান আছে এবং রাম ঠাকুর মন্দির এলাকায় আমরা। টাইম ফর নেচার, সেভ দ্য পশু রিভার, সেভ দ্য সুন্দরবনস, ক্লাইমেট জাস্টিস নাও স্লোগানে মংলায় 5 জুন শুক্রবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং পশু রিভার ওয়াটার কিপার আয়োজনে চরকণা রিভার ব্যাংক রোডে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মংলা থেকে সহকর্মী সোহেল মাহমুদ শ্রাবণ জানায়, শুক্রবার সকাল 11:30 অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার বাগেরহাট জেলার সমন্বয়কারী পশু রিভার ওয়াটার কিপার মোহাম্মদ নুর আলম শেখ। সমাবেশে করোনাকালের শিক্ষা অভিজ্ঞতার আলোকে বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের ফুসফুস সুন্দরবন সহ প্রাণ প্রকৃতি রক্ষায় পরিবেশ বান্ধব উন্নয়ন গ্রহণের সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে। কাজেই আমাদের শুধু সুন্দরবন না, আজকে করোনা কালের শিক্ষা হলো আমাদের এই পৃথিবীকে রক্ষা করতে হলে আজকে পরিবেশ, প্রকৃতি, প্রাণ প্রকৃতিকে সুরক্ষা করতে হবে। পাহাড়, নদী, জঙ্গল, খাল, বিল, প্রাণ বৈচিত্র্যকে, জীব বৈচিত্র্যকে রক্ষা করার মধ্যে দিয়ে পরিবেশ এবং প্রাণ প্রকৃতিকে সুরক্ষা করেই। দিনাজপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস বৃহস্পতিবার রাত 9:15 গত 24 ঘন্টায় জেলায় নতুন করে আরও 2 জন করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। আমাদের সহকর্মী মিজান জানান, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 268 জনে। নতুন আক্রান্তদের মধ্যে বীরগঞ্জে 1 জন ও খানসামা উপজেলায় 1 জন। গত 24 ঘন্টায় নতুন 5 জন সহ এ পর্যন্ত 61 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন সুস্থদের মধ্যে সদরে 3 জন ও খানসামা উপজেলার 2 জন রয়েছে, আর এ পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। মৃত 2 জনের মধ্যে সদর উপজেলায় 1 জন পুরুষ ও চিরির বন্দর উপজেলায় 1 জন নারী রয়েছেন। গাইবান্ধায় গত 24 ঘন্টায় 5 জন শুক্রবার করোনা ভাইরাসের নতুন করে আরও 2 জন আক্রান্ত হয়েছে। সহকর্মী সাদেকুল ইসলাম রুবেল জানিয়েছেন, জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 70 জন, এর মধ্যে 3 জন মারা গেছে। 45 জন আইসোলেশনে রয়েছে। এছাড়া করোনা আক্রান্ত 22 জন রোগী সুস্থ হয়, তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা বর্তমানে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে 66 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 436 জনে। এছাড়াও 14 দিন হোম কোয়ারেন্টাইন শেষে 41 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রংপুরে চুরি করে দেখা ফেলায় আসাদুল হক নামে এক সিনিয়র আইনজীবীকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রতন মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা 1:45টার দিকে রংপুর নগরীর 32 নম্বর ওয়ার্ডের ধর্মদাস 12 আউলিয়া গ্রামে ওই আইনজীবীর বাড়িতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে। নিহত আসাদুল হক রংপুর জজ কোর্টের প্রাক্তন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সিনিয়র আইনজীবী ছিলেন। সে দীর্ঘদিন মাদক সেবন, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানান স্থানীয়রা।
এর আগে ওই আইনজীবীর বাড়িতে 2-3 বার চুরির ঘটনায় গ্রাম্য সালিশ বৈঠকে রতনকে সতর্ক করা হয়েছিল। নিহতের পরিবার এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। আমাদের ইমাম সাহেব খুতবা পড়লেন, আমরা ফরজ নামাজ যখন পড়তে যাব ঠিক ওই মুহূর্তে আমাদের এখানে আমাদের এক বড় এলাকার ভাই যে চিল্লাচিল্লি করতেছে যে আমার এই আঙ্কেলকে জবাই করে মেরে ফেলছে। আমরা তো এই ফরজ নামাজ জাস্ট পড়ে আমরা এসে দেখতেছি এই অবস্থা। তো আমরা কি করি, আমি পিছনে যাই, আমি পিছনে যাওয়ার পর প্রাচীর উপরে দেখি ওখানে একজন মাথা নিচা করে বসে আছে। তার নাম হচ্ছে রতন, ওনার বাসার পাশেই বাসা। উনি প্রাচীর পার হলেই চলে যেতে পারতো ওই ছেলেটা আর কি। তারপর তাকে আর শাহজাহান সহকারে আমরা দুজন ধরার পরে তাকে হচ্ছে আমরা এলাকাবাসীর হাতে রাখি আর এবং তারপর আমরা ভিকটিমকে দরজা খুলে ভিকটিমের বাসায় জানালা ভেঙে আমি ভিতরে গিয়ে দেখি ভিকটিম মৃত অবস্থায় পড়ে আসতেন। এখানে আপনারা আসছেন, এখানে আপনারা জানেন যে এখানে একজন প্রবীণ আইনজীবী ছিলেন। উনি আমাদের তথ্যমতে ওইটা প্রায় 1টার দিকে ওনাকে দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে। তো আমাদের এই মামলার যেটা আমাদের অগ্রগতি যে এইটা ঘটনার সাথে জড়িত একজন আসামি যে এইটা ঘটনা ঘটিয়েছে। জলাবদ্ধতায় পুরো বছর জুড়েই পোহাতে হয় অপরিসীম ভোগান্তি, আর বর্ষা এলেই তা বেড়ে যায় বহুগুণে। গাজীপুর সহকর্মী তানজিদ আশরাফ জানান, এখানে ছোট বড় দুর্ঘটনা তো নিত্যদিনের সঙ্গী। মাওনা উড়াল সেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে পড়েছে হুমকির মুখে। গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র জনবহুল মাওনা চৌরাস্তার এই জলাবদ্ধতা নিয়ে চরম দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের হাজারো মানুষ। তবে জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, মাওনা চৌরাস্তার জলাবদ্ধতা নিরসনে নতুন করে 1460 মিটার ড্রেনের নির্মাণ কাজ চলছে। টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য বিশেষায়িত গাড়ি উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসনের পরিকল্পনা উদ্যোগে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই গাড়ির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারি। টাঙ্গাইল কালিহাতীর সহকর্মী হারুন রশিদ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনসার আলী বিকম, উপজেলা নির্বাহী অফিসার শামীম বারানিপা, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান সহ জেলা এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। রানা প্লাজার মালিক আব্দুল খালেক মারা গেছেন বৃহস্পতিবার ভোরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে সাভার উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 10 জনে। সাভার সহকর্মী তৌকির আহমেদ জানান, দুপুরে সাভার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সাইমুল হুদা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রানা প্লাজার মালিক আব্দুল খালেকের মৃত্যুর মধ্য দিয়ে সাভারে এক নারীসহ করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 10 জন মারা গেছে, আর উপজেলায় করোনা রোগীর সংখ্যা 525 জন। ঝিনাইদহের শৈলকুপায় একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আরও 6 জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। সহকর্মী মোহাম্মদ হাবিব ওসমান জানায়, তারা সকলে শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এবং উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে রোগমুক্তি সনদ, উপহার সামগ্রী ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএমের সাধারণ সম্পাদক উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার রাকিব উদ্দিন রনি, মেডিকেল অফিসার ডাক্তার শাহনাজ ইবনে কাশেম, ডাক্তার কনক হোসেন, ডাক্তার আজিজুর রহমান, আবদুল্লাহ আসাজ্জাদ রহিমি সহ অন্যান্যরা। পরে করোনা মুক্তিতে দোয়া ও মোনাজাত করা হয়। ঝিনাইদহ জেলায় পর্যন্ত 53 জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে 38 জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। জেলায় মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। সহকর্মী মোহাম্মদ হাবিব ওসমান জানায়, এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় আর প্রচণ্ড রোদে কষ্ট পাচ্ছেন করোনাকে উপেক্ষা করে শহর গ্রামে কাজের সন্ধানে বের হওয়া মানুষগুলো। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। সামান্য স্বস্তি একটি শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছায়াতলে। এছাড়াও শরবতের দোকানে রয়েছে ভিড়। বেলা 12টায় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তবে বিকেলে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জেলার পলাশবাড়িতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা পলাশবাড়ি সহকর্মী সাদেকুল ইসলাম রুবেল জানান, গাইবান্ধায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান AKM মকসেদ চৌধুরী বিদ্যুৎ। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর প্রশাসক
আবু বক্কর প্রধান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকগণ। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে গোয়াবাড়িয়া গ্রামের মরহুম আব্দুর রহিম হাওলাদারের বড় ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী মোহাম্মদ আহসান জানায়, শুক্রবার সকাল 10:30টায় পশ্চিম আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সড়কে এলাকার সাধারণ জনসাধারণের আয়োজনে মরহুমের পরিবারসহ শত শত নারী ও পুরুষের অংশগ্রহণে মানববন্ধন ও পরে বিদ্যালয়ের সম্মুখে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখে নিহতের স্ত্রী, বোন, শ্বশুর, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকার ইউপি সদস্য সহ আরও অনেকেই। এ ব্যাপারে গলাচিপা থানার 7 জনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গাইবান্ধায় 24 ঘন্টায় 5 জন শুক্রবার করোনা ভাইরাসে নতুন করে আরও 2 জন আক্রান্ত হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ির সহকর্মী সাদেকুল ইসলাম রুবেল জানান, জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 70 জন। এর মধ্যে 3 জন মারা গেছে, 45 জন আইসোলেশন রয়েছে। করোনায় আক্রান্ত 22 জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা বর্তমানে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে 66 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 436 জনে। এছাড়াও 14 দিন হোম কোয়ারেন্টাইন শেষে 41 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাতক্ষীরার শ্যাপনগরে আটুলিয়ায় 2 জন করোনা আক্রান্ত হয়েছে। সহকর্মী অনাথ মণ্ডল জানায়, এমতো অবস্থায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং আক্রান্তদের সেবা ও খাওয়া দাওয়ার বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এমতো অবস্থায় এই 2 জন করোনা আক্রান্ত রোগীর বাড়িতে জেলা প্রশাসক মোস্তফা কামালের নির্দেশে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আনম আবুজর গিফারি ও সহকারী কমিশনার আব্দুল হাই। এ সময় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। শ্যামনগর উপজেলা প্রথম করোনা আক্রান্ত রোগী জনাব ওবায়দুল্লাহর বাসায় এসেছে। আমাদের সামনে উপস্থিত আছেন জনাব ওবায়দুল্লাহ সাহেবের পিতা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী, এটা মাননীয় আমাদের যে জেলা প্রশাসক স্যার আছে, জেলা প্রশাসক স্যারের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী আমরা নিয়ে এসেছি। এখানে এই প্যাকেটের মধ্যে আম আছে। করোনাকালীন সময়ে বাড়তি সতর্কতা অবলম্বনের শর্তে নেত্রকোনায় খুলে দেওয়া হয়েছে হোটেল রেস্টুরেন্টগুলো। সহকর্মী আসাদ তালুকদার জানায়, সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসব হোটেল রেস্টুরেন্ট বিকেল 4টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হলেও তা মানছে না বেশ কয়েকটি হোটেল রেস্টুরেন্ট। এদের মধ্যে জেলা সদরের বড় বাজারস্থ শালটি রেস্টুরেন্টে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবার বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালিত সীমান্ত ক্যাফে সরকারি নির্দেশনা মেনে এখনও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি। নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বাগেরহাটের চিতলমারির চর বানিয়ারি ইউনিয়নের বাবুগঞ্জ বাজার এলাকায় এক পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবারের উপর বর্বরচরিত হামলার ঘটনা ঘটেছে। সহকর্মী প্রদীপ মণ্ডল জানায়, হামলায় ওই মুক্তিযোদ্ধার স্ত্রী, ছেলেমেয়ে সহ 5 জন আহত হয়েছেন। মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্দার জানান, তার বসত বাড়ির জায়গা নিয়ে স্থানীয় প্রভাবশালী ইলিয়াস শেখের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল 8টার দিকে প্রভাবশালী ইলিয়াস শেখ ও তার লোকজন অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। এ সময় হামলায় তার স্ত্রী সবিতা পোদ্দার, মেয়ে আখি স্বর্ণকার, ছেলে উজ্জ্বল পোদ্দার, নাতি রাহুল স্বর্ণকার ও স্থানীয় কলেজ শিক্ষক প্রদীপ মণ্ডল আহত হন। বিষয়টি ওই মুক্তিযোদ্ধা তাৎক্ষণিকভাবে চিতলমারি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফুল আলমকে মারামারির ভিতর ঢুকে সবাইকে এক প্রকারের সে বহু লোকজন এসে আমার হামলা করে। আমার বড় ছেলেকে দাও দিয়ে গেটেছে, মেয়েটাকে চুলি মুখ ধরে আশ্রাইছে, ঘুষ হয়েছে, কি লইছে। আমার নাতি দেয়া তারে ধরতে গেলে তার গলা চেপে ধরেছে। কেউ ঠেকাইছে, প্রতিবাদ করছে, তা তারা শুনি নেই। এখন আমি সরকারের কাছে আমি এই বিচার চাই। আমি প্রধানমন্ত্রীর তরফে কাছে আমি বিচার চাই। হিলাল বাড়ির কাছে যে আমরা একজন মুক্তিযোদ্ধার পরিবার এইভাবে সংখ্যালঘুভাবে আমরা মারপিট খাইছি আমার পরিবার, এর বিচার আমি সূক্ষ্ম বিচার চাই। হঠাৎ করে আগামীকাল সকালে হঠাৎ করে এসে কিছু লোকজন এসে ইলিয়াস শেখ, বিল্লাল, এসে আজিম, এদের নেতৃত্বে এসে আমাদের খুব মারধর করছে। এখন আমরা এসে
কেশবপুরের কাটাখালী বাজারে মাছের আড়তের ব্যবসায়িক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে আড়তদারি ব্যবসায়ীদের মারপিট ও খুন জখমের অভিযোগ উঠেছে। সহকর্মী আব্দুল্লাল মাহফুজ জানায়, হুমকিতে দীপঙ্কর মণ্ডল বাদী হয়ে কেশবপুর থানায় বুধবার 5 জন সহ অজ্ঞাতনামা 8 থেকে 10 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারী গালিগালাজের প্রতিবাদ করলে উপরে উল্লেখিত ব্যক্তিরা তার উপর ঝাঁপিয়ে পড়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারিভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় 1 নম্বর বিবাদী সেলিম মোল্লা তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় কোপ মারতে গেলে তিনি উক্ত কোপ বাম হাত দিয়ে ঠেকালে বাম হাতের বুড়ো আঙুল নিচে লেগে কেটে যায়। এ ব্যাপারে অভিযুক্ত সেলিম মোল্লা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। জেলার কেন্দ্র উপজেলার বলাইশিমুল ইউনিয়নে আমলিতলা বাজার ছয়ড়াপাড়া সড়কে এলজিডির অর্থায়নে নির্মাণাধীন কালভার্টের অ্যাপ্রোচে মাটি দেওয়ার সময় ভেঙে পড়তে শুরু করে বিভিন্ন অংশ। সহকর্মী আসাদ তালুকদার জানান, কালভার্টের ধসে পড়া অংশে হাত দিলেই খসে পড়ছে সিমেন্ট বালু। নির্মাণের নিয়ম নীতির তোয়াক্কা না করে অনিয়ম ও দুর্নীতি করে নিম্নমানের কাজ করায় কালভার্টের বিভিন্ন অংশে ভেঙে পড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের কি নাম বা মূল ঠিকাদারকে বরাদ্দ কত উপজেলা প্রকৌশলী জাকির হাসান এসবের কিছুই জানেন না বলে জানান। পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। সহকর্মী আহসান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত 12টায় পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে অধ্যাপক হাফেজ মোহাম্মদ মতিউর রহমান ও মির্জাগঞ্জ উপজেলার কাকরা বুনিয়া এলাকার নিজ বাড়িতে মজিবুর রহমানের মৃত্যু হয়েছে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন। নিহত মতিউর রহমান পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শহরের প্রথিতযশা হোমিও চিকিৎসক ছিলেন। নিহত মজিবুর রহমান 2 দিন আগে ঢাকা থেকে এসেছেন। নিহত 2 জনকে কোভিড-19 প্রোটোকলে দাফন করা হবে এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে। নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের তালুককান্দি গ্রামে গৃহবধূ আফিয়া বেগম গত 29 তারিখে মৃত্যুবরণ করেন। প্রথমে পরিবারের লোকজন জানান তার অ্যাজমা, হাইপারটেনশন ও কিডনিজনিত সমস্যা ছিল। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে তার করোনা পজিটিভ আসে বলে গত রাত 11:12 জানান নরসিংদী সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন। এদিকে গত 24 ঘন্টায় নরসিংদীতে 43 জনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে নরসিংদীতে মোট আক্রান্তের সংখ্যা 684 জন, মৃত্যুর সংখ্যা মোট 10 জন। এখনকার জেলা বার্তা এটুকুই, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। জামালপুরে মাদক বিরোধী অভিযানে স্থানীয় পত্রিকার সাংবাদিক সহ 2 ইয়াবা ব্যবসায়ী আটক, ইয়াবা ভিসা কার্ড ও 3 লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িঘর ভাঙচুর। এবং রংপুরে চুরি করে দেখা ফেলায় আসাদুল হক নামে এক আইনজীবীকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ছিল জেলা বার্তা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।